দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বড় পরিবর্তন এসেছে দেশের রেমিটেন্সের উৎসে। সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। উচ্চ মূল্যের শস্য উৎপাদনে কৃষকের লাভ বেশি বলছে বিআইডিএস এর গবেষণা। শস্যের বৈচিত্র্যকরণে বাড়ছে খাদ্যের পুষ্টিমান। দেশীয় প্রতিষ্ঠানকে ঢালাওভাবে করছাড় না দেওয়ার পরামর্শ অর্থ উপদেষ্টার। প্রতিষ্ঠিত কোম্পানির করছাড় বাতিলের সুপারিশ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বড় রদবদল হয়েছে দেশে আসা রেমিটেন্সের উৎসে। সরকার পরিবর্তনের পর টানা 2 মাস রেমিটেন্স পাঠানোর দিক থেকে প্রথম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। আর বছর খানেক ধরে শীর্ষে থাকা আরব আমিরাত নেমে এসেছে দ্বিতীয়তে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের আস্থা, যার কারণে এমন পরিবর্তন। রায়হান শুভনের রিপোর্টে বিস্তারিত। দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার 40% বেশি আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের মাধ্যমে। হিসেব বলছে, চলতি বছরের নভেম্বরে দেশে এমন আয় এসেছে প্রায় $220 কোটি। আগের বছরের একই সময় যা ছিল $193 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 14%। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে এই রেমিটেন্সের এই যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা, এই প্রবণতাটাকে ধরে রাখা এবং এটাকে আরো বৃদ্ধি করা। কারণ এটাকে আরো বাড়ানোর কিন্তু অনেক সম্ভাবনা আছে, এটা আরো অনেক বাড়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, নিঃসন্দেহে এই রেমিটেন্স আমাদের বিশেষ করে বর্তমান সময় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। এই সময় সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর গন্তব্যে এসেছে বড় পরিবর্তন। রেমিটেন্স পাঠানোর দৌড়ে এতদিন দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে টানা 2 মাস ধরে আসছে সবচেয়ে বেশি রেমিটেন্স। হিসেব বলছে, অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $50 কোটি, নভেম্বরে এসেছে $51 কোটি। এর আগে প্রায় বছরখানেক প্রথম স্থানে থাকা আরব আমিরাত নেমে এসেছে দ্বিতীয়তে। অক্টোবরে আয় এসেছে $29 কোটি। আর একসময় শীর্ষে থাকা সৌদির অবস্থান এখন তৃতীয়তে। নভেম্বরে দেশটি থেকে প্রবাসী আয় এসেছে $25 কোটি। আমেরিকা থেকে যে টাকাটা আসছে, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। কারণ ওখানে যারা দক্ষ শ্রমিক আছেন, তারা এর আগে যে টাকা হয়তো পাঠাতেন, সেটা হয়তো সম্ভবত তা বৈধ পথে হয়তো অতটা আসতো না। তারা বৈধ পথে আসতো, এখন এটা বৈধ পথে আসছে। বিনিময় হারটা একটা স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে গিয়েছে, ব্যাংকিং হাতে শৃঙ্খলা আসছে। এরকম অবস্থা থাকলে যেটা হয় কি, যেগুলো উন্নত বিশ্ব যেগুলো আছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলো থেকে, তখন কিন্তু তারা রেমিটেন্সটাকে ফর্মাল চ্যানেলে পাঠাতে কিন্তু বেশি আগ্রহী হন। আর এটাও মনে রাখতে হবে সবসময় যে ইনফর্মাল চ্যানেল, কোন দেশের সঙ্গে ইনফর্মাল চ্যানেলের সম্পর্ক বেশি জড়িত, সেটা অনেক সময় আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য, সেখান থেকে রেমিটেন্সগুলোকে হুন্ডির মাধ্যমে কালেক্ট করা হয়। সেটা যদি থাকে, সেটাও আবার ইনফ্লুয়েন্স করে যে কোত্থেকে রেমিটেন্সগুলো বেশি আসবে। তবে এই মুহূর্তে আমি বলবো যে এই 1-2 মাসের ট্রেন্ড দেখে কোনো কিছু শক্ত করে বলা উচিত হবে না, হয়তো আমাদের আরেকটু সময় লাগবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চতুর্থ শীর্ষ প্রবাসী আয় পাঠানোর দেশ মালয়েশিয়া। পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। এছাড়া কুয়েত, ইতালি, ওমান, কাতার সহ মোট 10টি দেশ থেকে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উচ্চ মূল্যের শস্য উৎপাদনের মাধ্যমে বছরে অতিরিক্ত 14,000 কোটি টাকা আয় করতে পারেন কৃষকরা। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক গবেষণায়। দেশের উত্তর পশ্চিম অঞ্চলে এই গবেষণা পরিচালনা করে বিআইডিএস। এতে দেখা গেছে, শস্যের বৈচিত্র্যকরণের ফলে খাদ্যশস্যে বাড়ছে পুষ্টির পরিমাণ। গতানুগতিক শস্য চাষের বাইরে উচ্চ মূল্যের শস্য চাষে আগ্রহী হচ্ছেন দেশের কৃষকরা। বিশেষ করে লাভজনক শাকসবজি ও ফলের দিকে ঝুঁকছেন তারা। এতে ফসল উৎপাদন বৃদ্ধি, তাজা ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে বাড়ছে কৃষকদের আয়, যা উঠে এসেছে বিআইডিএস এর এক গবেষণায়। এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের সহায়তায় দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে প্রায় 4 লক্ষ কৃষককে উচ্চ মূল্যের শস্য চাষের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়া হয় এক প্রকল্পের মাধ্যমে। সে প্রকল্প বিশ্লেষণ করে বিআইডিএস এর গবেষণা বলছে, কৃষি উপকরণ, প্রযুক্তি ও কৌশলগত পরামর্শের মাধ্যমে মিলছে আশানুরূপ ফলাফল। গবেষক জানান, উচ্চ মূল্যের শস্য চাষে কৃষকের আয় বেড়েছে 21 থেকে 56% পর্যন্ত। এছাড়া 76টি বাজার করে দেয় পণ্য সরবরাহ বিক্রি বেড়েছে। উচ্চ মূল্যের শস্য চাষের সময় কম লাগায় একটি কৃষক পরিবার দিনে 26 ঘন্টা বাঁচাতে পারছেন, যা তারা অন্য উৎপাদন খাতে ব্যয় করছেন। বিভিন্ন রকমের ইন্টারভেনশন দেয়, এরকম একটা ইন্টারভেনশন দিয়েছিল উত্তর পশ্চিম অঞ্চলের বাংলাদেশে, যেটা
রাজশাহী দিনাজপুর বিভাগ, রাজশাহী রংপুর বিভাগে যেখানে কৃষকদেরকে প্রশিক্ষণ, ঋণ সুবিধা দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে এটার ফলে অ্যাবাউট 4% জমি বেশি করে তারা ওইসব ক্রপে নিয়োজন করে এবং যার ফলে তাদের বার্ষিক কৃষি থেকে প্রায় 14,000 টাকা বেশি ইনকাম হয়। উচ্চমূল্যের শস্য চাষের ফলে কৃষি পণ্যের বৈচিত্র্যকরণ দেখছেন গবেষকরা, যা পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছে। শরীরে যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে চাহিদা সেটাতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে ইন্টারভেনশনটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা যে বাজার ভিত্তিক উৎপাদন ব্যবস্থাতে যাচ্ছে, ফলে শুধু তাদের নয় সমগ্র দেশের লোকজনের মাইক্রোনিউট্রিয়েন্টের যে ডাইভার্সিটির দরকার হয় ভোগের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ভোগের ক্ষেত্রে এই জাতীয় ইন্টারভেনশন সহায়তা করে। উচ্চমূল্যের শস্য চাষের কারণে সবজি, ফল ও দেশীয় মশলার বাজার বড় হচ্ছে বলেও গবেষণায় দেখানো হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কর ছাড় ও নীতি সুবিধা পেয়েও দেশীয় প্রতিষ্ঠানগুলো এখনো শিশুই রয়ে গেছে, বড় হতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। যেসব প্রতিষ্ঠান কর ছাড়ের সুবিধা নিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সুবিধা কমানোরও তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে জাতীয় ভ্যাট দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট কর্মকর্তাদের আন্তরিক হবার পরামর্শ দিয়েছেন তিনি। পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে বিক্রি প্রতিটি স্তরেই কর আদায় করে সরকার। জনগণের দেয়া মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ হিসাব বলছে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার 37% বা 1,77,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে। অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে 36,000 কোটি টাকা। যদিও এই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 47,000 কোটি টাকা। এমন বাস্তবতায় আদায় বাড়াতে কর হার কমানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা ভ্যাট দিবসের আলোচনায়। যে পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, কারণ রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন, এটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন। যদি এই রেটটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। গেল 34 বছরে ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন হয়ে আসলেও দীর্ঘ এই সময়েও মিলছে না কাঙ্ক্ষিত রাজস্ব। মূলত দেশের কর সংস্কৃতি তৈরি না হওয়ায় অনেক ব্যবসায়ী ভ্যাট প্রদানে সহযোগিতা করছে না বলে জানানো হয় অনুষ্ঠানে। ঘাটতি আছে ভ্যাট ব্যবস্থাপনার আধুনিকায়ন আর দক্ষ জনশক্তির, যা থেকে উত্তরণে করের হার বাড়াতে উদ্যোগী হতে হবে সরকারকেই। পরামর্শ দেয়া হয় জনগণের করের টাকা যথাযথ ব্যবহারের। সেই সাথে নতুন ব্যবসায়ীদের কর ছাড়ের পরামর্শ আসে অনুষ্ঠান থেকে। তবে এই মুহূর্তে কর হার কমানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। আমাদের রেজিস্টার্ড ভিএটি পেয়ারের সংখ্যা অনেক বাড়ানোর সুযোগ আছে। আমি তো মনে করি 4 থেকে 5 গুণ হওয়া উচিত। মাত্র 5 লাখ প্লাস আমাদের আছে, এটা 20-25 লাখ না হওয়ার কোনো কারণ নেই এবং এর জন্য যা যা করার দরকার আমরা করব। কর ফাঁকি দিলে অনেক সামাজিক সেবা থেকে বঞ্চিত হতে হয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকির প্রভাব পড়ে সার্বিক অর্থনীতিতে। রাজস্ব ছাড় নিয়ে যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সেই সুবিধা কমানোর সময় এসেছে বলেও জানান উপদেষ্টা অনুষ্ঠানে। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার জন্য করে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেন। আর আমাদের যেটা টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিয়াল আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর ধরে বহু শিশুকে লালন করতে এখন, মানে ট্যাক্স ফেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের কর আহরণে চ্যালেঞ্জ আছে জানিয়ে কর্মকর্তাদের আরো আন্তরিক থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তেলের সংকট দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও বাজারে দেখা নেই বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন শনিবারের মধ্যে নতুন তেল আসবে বলে জানিয়েছে কোম্পানিগুলো। তথ্য বলছে বিশ্ববাজারে গত 1 বছরে তেলের দাম কমলেও দেশে বেড়েছে। আর বাণিজ্য উপদেষ্টার দাবি, তেলের দাম না বাড়ালে বাজারে তৈরি হতো সরবরাহ ঘাটতি। রিপোর্ট করেছেন ফাহিয়ান হামিম।
দাম বাড়ার পরেও দোকানে আসেনি নতুন তেল, খালি হাতে ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ ক্রেতা। বিক্রেতারা বলছেন শনিবারের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। এটা দাম বাড়াইলে কি এটা কি পাবলিকের কথা শুনবো? কেউই শোনে না। তেল না এড়ানো কোম্পানি ভালো জানে, কোম্পানি দিতেছে নাকি লিগে। আগে 1 লিটার কিনা পড়তো 163 টাকা, তো 8 টাকা যদি বাড়ে তাহলে এখন বর্তমানে কিনে আসবে 171 টাকা। ওনাদের নাকি ওই যে প্রোডাকশন করতে একটু সময় লাগবে বলছে, ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তেল সাপ্লাই হয় না, বলছে একটু সময় দরকার তাদের। নতুন দাম কার্যকর হওয়ায় প্রতি লিটারে তেলের দাম বেড়েছে 8 টাকা। সয়াবিন তেলের 1 লিটার বোতলের দাম হয়েছে রেকর্ড 175 টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে 1 বছরে এই তেলের দাম বেড়েছে 8%। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, প্রতিবার দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো বাজারে সংকট তৈরি করে। শুল্ক সবগুলোতে কমাইছে, অনেকগুলি পণ্য, বিশেষ করে সয়াবিন তেলও কমাইছে। তো সয়াবিন তেলের যে পরিমাণ কমাইছে তার কিন্তু 1 পয়সাও কিন্তু আমরা সেখান থেকে সুফল পাই নাই। তবে বাণিজ্য উপদেষ্টার দাবি, দাম না বাড়ালে সরবরাহ ঘাটতি তৈরি হতো। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। ভোজ্য তেল ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে দাবি করলেও ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, গেল 1 মাসে সেই বাজারেই সয়াবিন তেলের দাম কমেছে প্রায় 3.25%, আর 1 বছরে কমেছে 26%-এর বেশি। সেই সাথে আগস্টের পর 15% থেকে শুল্ক কমিয়ে 5-এ নামিয়ে আনা হয়েছে। ব্যবসা এখন ওয়ান ওয়ে চলতেছে, ব্যবসায়ীরা যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু হচ্ছে। এই যে কয়েকদিন আগে সয়াবিন তেলের যে ঘটনা, সেটা হলো যে এরা প্রতিবারে এরকম করে আসছে, যখনই দাম বাড়াবে তার 1 সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে সাপ্লাই বন্ধ করে দিবে। এ ব্যাপারে কথা বলতে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাড়া। এদিকে সার্বিক বাজার পরিস্থিতি প্রধান উপদেষ্টার প্রতিদিনই মনিটর করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অ্যাডভাইজার মহোদয় আছেন, উনি প্রত্যেকদিন সকালে প্রথম ওনার কাজটা হচ্ছে যে উনি দ্রব্যমূল্যের পুরো 4টা মার্কেটের থেকে উনি প্রাইসের একটা লিস্ট নেন, কোথায় কি হচ্ছে। এদিকে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 1 মাস আগে রওনা হওয়া 4টি জাহাজ 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স সামান্য কমে দাঁড়িয়েছে 5,166-তে। বেচাকেনা হয়েছে 383 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 185টির, কমেছে 147টির, আর অপরিবর্তিত আছে 73টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়েই মার্কেটে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও দিন শেষে বিনিয়োগকারীদের মধ্যে সেলের প্রবণতা দেখা যায়, যার ফলস্বরূপ মার্কেট দিন শেষে 0.14 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 185টি, কমেছে 147টি এবং অপরিবর্তিত ছিল 73টি কোম্পানির শেয়ারগুলো। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 383 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 444 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 319 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইহাম কটনের। আজকে এদের প্রায় 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বেক্স ফার্মা। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি সাইহাম কটন মিলস লিমিটেড। জমে উঠেছে পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের হাট। প্রতিদিন বেচাকেনা হচ্ছে 15 থেকে 20 লাখ টাকার জলপাই। মান ও রং ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর জলপাই বেচাকেনার এই 3 মাসে কর্মসংস্থান হয় অন্তত 400 শ্রমিকের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌসুমী ব্যবসায়ী, গৃহস্থ ও আড়তদারদের হাকডাকে সরগরম পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাই হাট। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত চলে এ হাট। জলপাই কিনতে আসেন মৌসুমী ব্যবসায়ী ও ক্রেতারা। জলপাইয়ের মান ও রং ভালো হওয়ায় পঞ্চগড়ের জলপাইয়ের চাহিদা ব্যাপক।
প্রতিদিন 50 থেকে 70 টন জলপাই বিক্রি হয় এ হাটে। চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলে এ হাট। জলপাই এই বাজারের মতো বাংলাদেশের আর কোথাও হয় না, আর সব দেশের ব্যাপারী এখানে আসে, যার জন্য এখানে কিনতে হয় বেশি দামে। কুয়েতে যাইব, দুবাই যাইব, দোহা যায়, এই বিভিন্ন জায়গা যায় আর কি। এই হাটকে ঘিরে কর্মসংস্থান হয়েছে অন্তত 400 শ্রমিকের। 3 মাস পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না শ্রমিকদের। 200 করে পাই, 50 টাকা করে ভাত খেলে সকালে 9টার দিকে আসি, আবার বিকাল সন্ধ্যার সময় চলে যাই। 400, 500, 600। আমরা এখানে 3 মাস এই কাজ করে আমাদের সংসার খুব ভালোভাবে চলে। স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা জানান, পঞ্চগড়ের জলপাইয়ের মান ভালো হওয়ায় বিদেশেও রপ্তানি হচ্ছে। স্থানীয় অর্থনীতির পাশাপাশি অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ জলপাই বেচা কেনা হয়, প্রায় 50 থেকে 70 টন বেচা কেনা হয় এখানে। এতে 15 থেকে 20 লাখ প্রতিদিন বিক্রি হয় এখানে আসলে। তো এটা আসলে এখানকার অর্থনীতির জন্য অনেক ইতিবাচক একটা প্রভাব বিস্তার করছে এটা। পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের হাটে মৌসুমে আনা হয় অন্তত 6000 টন জলপাই। বেচা কেনা হয় 13 থেকে 18 কোটি টাকা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।